এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মানুষের জীবনে কি টাকা পয়সাই সব? টাকা পয়সা থাকলে গাড়ি বাড়ি সব কেনা যায়, কিন্তু ভালোবাসা কি কখনো কেনা যায়? আপনারা আমাকে ভালোবাসা কিনে দিতে পারবেন? ফিরিয়ে দিতে পারবেন আমার শৈশবের দিনগুলোকে, যেগুলো আমি নিঃসঙ্গতায় কাটিয়েছি? মা বাবা থাকা সত্ত্বেও তাদের আদর পাইনি, এগুলো আমাকে দিতে পারবেন আপনারা? কি পারবেন না তো? আজ থেকে আমি আর আমার বোন এখানে থাকবো না, থাকুন আপনারা আপনাদের টাকা পয়সা নিয়ে। এতক্ষণ কথাগুলো বাবা মাকে উদ্দেশ্য করে বলে বাসা থেকে বেরিয়ে গেল সাদমান সাদিক শ্রেয়াস, আর নিয়ে গেল তার বোন শ্রেয়সী শ্রেয়াকেও। আর ওদের এই যাত্রার সঙ্গী হলো মমতা নামক তাদের মামুনি, যে ছোটবেলা থেকে দুই ভাই বোনকে বড় করেছে। আরহাম, ছেলে মেয়ে দুটোকে আটকাও। যাই হোক, ওরা আমাদের সন্তান, এভাবে ওদের চলে যেতে দিতে আমরা পারি না। তুমি চিন্তা করো না সৃজা, তোমার ছেলে বাইরের জগতের সাথে এখনো পরিচিত নয়। এই দুনিয়া যে টাকা ছাড়া চলে না, এটা ওদের বুঝতে দাও। এমনিতেও ওরা 2 দিন পর ঠিকই ফিরে আসবে, তাই চিন্তা বন্ধ করে কাজে মন দাও। স্বামীর কথার উপর সৃজা আর কথা বলল না। সত্যি তো, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয় না। ওরা নিশ্চয় ফিরে আসবে। বেশ কিছু বছর পর সৃজা একটা ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছে আর আফসোস করছে। টাকা তো তাদের ঠিকই আছে, কিন্তু নিজের ছেলে মেয়ে দুটো যে নেই। এমন সময়ে আরহাম সাদিক প্রবেশ করলো। তাকে দেখে সৃজা উত্তেজিত হয়ে বলল, আমার ছেলে মেয়ে কোথায় আরহাম? তুমি তো বলেছিলে ওরা কিছুদিন পরেই ফিরে আসবে। সেই কিছুদিন থেকে কয়েক বছর কেটে গেল, ওরা তো এখনো এলো না। আমার ছোট্ট মেয়েটা কোথায়? কেমন আছে ও? স্ত্রীর এহেন দর্শা দেখে আরহাম সাদিক ও দিশেহারা। স্ত্রীকে কি বলবেন উনি? ওনার যে বলার মতো মুখ নেই। তবু বললেন, শান্ত হও সৃজা, আমি তো খোঁজ চালাচ্ছি, ওদের খবর ঠিক পাবো আমরা। কি শান্ত হব আমি? আমি এতদিনে বুঝেছি কেন সেদিন আমার ছেলে ওই কথাগুলো বলেছিল। সত্যি আমাদের টাকা পয়সা ঠিকই আছে, কিন্তু ভালোবাসাটা যে নেই। এখন আমার টাকা পয়সা দিয়ে কি হবে? সারা বছর টাকার পেছনে ছুটে ছেলে মেয়ে দুটোকে সময় দেইনি। এর জন্যই হয়তো আল্লাহ আমার ছেলে মেয়ে দুটোকে কেড়ে নিল। স্ত্রীর এমন আহাজারি দেখে আরহাম সাদিকের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি এখন থেকে বুঝতে পারছেন অতীতে কি বড় ভুল করেছেন তিনি। বনু, এই বনু ওঠ, আজকে তোর ভার্সিটিতে ক্লাস আছে। কত বেলা হয়ে গেল, এখনো পড়ে ঘুমাচ্ছিস? আবার তোর তো অফিসও আছে। অনার্স 3rd ইয়ারে উঠে গেলি, অথচ এখন আমার ডাক ছাড়া সকালে উঠতে পারিস না? উফ ভাইয়া, প্রতিদিন তুমি আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দাও। জানো তো আমার সকালে বেশি ঘুম পায়। এখন ঘুমালে চলবে না মহারানী, তাহলে লেট হয়ে যাবে। মামনি নিচে খেতে ডাকছে, চলুন তাড়াতাড়ি। আপনার ভাইয়ার তো অফিস আছে, আপনাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে তারপর যাবে। শ্রেয়া আর কথা বাড়ালো না, ঝটপট তৈরি হয়ে নিচে খেতে চলে এলো। শ্রেয়া মেয়েটা খুবই সাদামাটা, তার সাজ পোশাকও তেমন। একটা প্যান্ট, একটা লং টপস আর গলায় স্কার্ফ নিয়েছে সে, এবং ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই যেন তাকে বেশ মিষ্টি, সুন্দরী আর মায়াবী বলে আখ্যায়িত করা যায়। সকালে নাস্তা করে ভাই বোন বেরিয়ে গেল যে যার কাজে। শ্রেয়ার ভার্সিটি থেকে কিছুটা দূরেই সে গাড়ি থেকে নেমে যায়। শ্রেয়াস জানে তার বোন কেন এমন করে, তাই ওকে কিছুই বলে না। অন্যদিকে ভার্সিটির সকলেই শ্রেয়া এত নর্মাল ভাবে আসে দেখে মজা নেয়, কারণ এটা একটা প্রাইভেট ভার্সিটি। এখানে যারা পড়ে প্রায় সবাই বড় লোক। বাবা মায়ের ছেলে মেয়ে সবাই গাড়ি নিয়ে আসে। সেখানে শ্রেয়াকে সকলে হেঁটে আসতে দেখে। মাঝে মধ্যেই তারা শ্রেয়াকে কটু কথা বলে, কিন্তু এতে সে কোনো কান দেয় না। তবে শ্রেয়াকে নিয়ে কিছু ছেলে মেয়ের কটূক্তিগুলো বেশ কয়েকদিন যাবৎ পর্যবেক্ষণ করছে একজন। সে বুঝতে পারে না একটা মেয়ে এরকম অনুভূতি শূন্য হয়ে থাকে কিভাবে। শ্রেয়া ক্লাসে গিয়ে বসে। সে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে। ক্লাসে তার কোনো বন্ধু বান্ধব নেই, হবে কি করে? এই বড় লোকদের কারখানায় তার মতো সাদা সিধা মেয়েকে কে পাত্তা দিবে? সবাই তো টাকাকেই সব মনে করে, সৌন্দর্যের আসল মানে তারা তো বোঝেই না। এসব ভাবতে ভাবতেই অতীতে একটু ডুব দিল সে। সেদিন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তারা তাদের মামনি অর্থাৎ মমতার বাসায় উঠেছিল। শ্রেয়া তখন মাত্র ক্লাস 9-এ উঠেছে, আর শ্রেয়াস তখন সবে অনার্স 2nd ইয়ারে পড়তো। শ্রেয়াসও ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনার্স করছিল। করবে না কেন? বাবার যে বিশাল বড় ফ্যাশন হাউস রয়েছে। এবার একটু ওদের বাবা মায়ের পরিচয় দেওয়া যাক। শ্রেয়া আর শ্রেয়াসের বাবা হলো আরহাম সাদিক। তার নিজস্ব ফ্যাশন হাউস রয়েছে।
অনেক বড় ব্যবসা তাদের দেশে, এমনকি বিদেশে। তাদের মা শ্রীজা সাদিক একজন নামকরা মডেল এবং ফ্যাশন ডিজাইনার। বাবা মায়ের 2 ভাই বোনকে সময় না দেওয়া, ঠিকঠাক কথা না বলা পছন্দ হতো না তাদের। তারা তো টাকা পয়সা চায়নি, চেয়েছে একটা হাসি খুশি পরিবার। শ্রেয়াস জানতো ওরা বাসায় না গেলে বাবা মা ঠিকই খোঁজ করবে, তাই ও সিদ্ধান্ত নিল শহর ছাড়বে। ওরা চলে গেল ঢাকা থেকে রাজশাহী। শ্রেয়াস ভালো স্টুডেন্ট হওয়ার কারণে ভার্সিটি থেকে ট্রান্সফার সহজে নিতে পারলো। আর ও কোন ভার্সিটিতে ভর্তি হবে এই ব্যাপারে প্রিন্সিপালকে কাউকে বলতে নিষেধ করলো। প্রিন্সিপাল মানতে রাজি ছিল না, অন্তত ওর বাবা মাকে এই বিষয়ে জানাতে চেয়েছিল। কিন্তু শ্রেয়াস এক প্রকার হাতে পায়ে ধরে রাজি করেছিল প্রিন্সিপালকে। রাজশাহী গিয়ে সাহায্য করেছিল ওদের মামুনির ভাই, মানে মমতার ভাই। মমতা ছিল স্বামীহারা, এমনকি সন্তানও ছিল না তার। ওদিকে মমতার ভাই তাকে খুব ভালোবাসতো, তবে শ্রেয়াসকে ও সাহায্য করতে চায়নি, কারণ ওরা বড় লোকের সন্তান। এসব ব্যাপারে ওদের বাবা মা জানলে না জানি কি করবে। কিন্তু বোনের মুখের দিকে তাকিয়ে ওদের সাহায্য করেছিল, ব্যবস্থা করে দিয়েছিল থাকার। ছোট্ট একটা ঘরে কতই না কষ্ট হতো ওদের। জন্মের পর থেকেই তো বিলাসবহুল বাড়িতে বড় হয়েছে, কিন্তু তবু এরা এখানে শান্তি পেত। মায়ের মতো একজন মামুনি আছে ওদের সাথে। শ্রেয়াস রাজশাহী ভার্সিটিতে ভর্তি হয়েছিল, আর শ্রেয়াকে একটা স্কুলে ভর্তি করেছিল। বড়লোক বাবা মা থাকার কারণে শ্রেয়াস প্রতি মাসে বেশ ভালো পরিমাণে হাত খরচের টাকা পেত। কিন্তু এসব টাকা ও খরচ করতো না, জমিয়ে রাখতো। প্রয়োজনীয় সব জিনিস থাকার কারণে তো টাকা খরচের ওর প্রয়োজনই পড়েনি। শ্রেয়াসের তেমন কোনো বন্ধু ছিল না। ভার্সিটিতে ওঠার পর একজন হয়েছিল, কিন্তু সে কয়েকদিন পরেই বিদেশে চলে যায় পড়াশোনার জন্য। রাজশাহীতে আসার পর মমতা আবার মানুষের বাসায় কাজ করা শুরু করে। ছেলে মেয়ে দুটোর পড়াশোনার টাকা তো অন্তত দিতে হবে। কিন্তু শ্রেয়াসের এসব মোটেও ভালো লাগতো না। ও নিজে কিছু করতে চাইছিল। এসব ব্যাপারে ও মমতাকে সব খুলে বললে মমতা তার কাছে যা গয়না ছিল তা দিয়ে দেয়। শ্রেয়াস নিতে চাইছিল না, মমতা এক প্রকার জোর করেই দেয়। এরপর শ্রেয়াস ওর জমানো টাকা, মমতার গয়না বিক্রি করা টাকা আর কিছুটা লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে। শ্রেয়াসের ব্যবসা ভালোই চলছিল। এর জন্য মমতাকে আর কারো বাড়ি গিয়ে কাজ করতে হতো না। শ্রেয়াস অনেক দ্রুতই সফলতা অর্জন করলো, নিজের পড়াশোনাও শেষ করলো, হয়ে উঠলো শ্রেয়াস, যে শ্রেয়া ফ্যাশন হাউসের মালিক। তরুণ ব্যবসায়ীদের আইকন সে। বোন যখন এইচএসসি পাশ করলো, তখন ওরা আবার ঢাকায় ব্যাক করার সিদ্ধান্ত নেয়, এখানে একটা বাসা কিনে। শ্রেয়া রাজশাহী ভার্সিটিতে চান্স হয়েছিল, কিন্তু ব্যবসার জন্য শ্রেয়াসকে বেশিরভাগ ঢাকাতে আসতে হতো। তাই ও সিদ্ধান্ত নেয় শ্রেয়াকে ঢাকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাবে। শ্রেয়া ভাইয়ের সিদ্ধান্তে দ্বিমত করেনি, কারণ এই ভাই তো তাকে ছোট থেকে আগলে রেখেছে। বাবা মা সময় দিত না, ভাই তো তাকে সময় দিত। এর জন্য সে বন্ধু বান্ধব বানায়নি, তাহলে যে বোনকে সময় দিতে পারবে না? ভাইয়ের জন্যই তো সে ওই রকম বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে, একটা হাসি খুশি মামুনি পেয়েছে, যে কিনা ওদের নিজের চেয়েও বেশি ভালোবাসে। শ্রেয়া এসব ভাবনাতেই ব্যস্ত ছিল। হঠাৎ কারো কণ্ঠস্বরে ওর ধ্যান ভাঙে। মিস শ্রেয়া, উঠুন, ক্লাসে টিচার প্রবেশ করেছে। আর আপনার সেদিকে খেয়াল নেই, আপনি এখনো ভাবনার জগতে বিচরণ করছেন। সরি স্যার। মাত্র এই দুটো শব্দ শ্রেয়া উচ্চারণ করলো। অহর্নিশ ভেবে পায় না এই মেয়ে এত কম কথা বলে কেন, আর ওর দিকে একবার চোখ তুলে তাকালো না। ভার্সিটি টিচার সাথে কম বয়স হওয়ার দরুন ভার্সিটির সব মেয়েরা পারলেও কে চোখ দিয়ে গিলে খায়, কিন্তু এই মেয়ের এসব বিষয়ে মাথা ব্যথা তো দূরের কথা, আদৌ ওকে চোখ তুলে দেখেছে কিনা সন্দেহ। এই মেয়ের কি ভালো স্টুডেন্ট হওয়ার কারণে এত অহংকার, নাকি সুন্দরী বলে? কিন্তু অহংকার কি তার মধ্যে আদেও আছে নাকি? না, এর বেশি সে আর ভাবলো না। তার ক্লাস করিয়ে চলে গেল। ওদিকে ক্লাস শেষ হওয়ার পর শ্রেয়া লাইব্রেরিতে যায়, কিছু সময় সেখানে বই নিয়ে পড়াশোনা করে। এরপর যায় অফিসে চাকরি করার উদ্দেশ্যে টাকা না, বরং বাইরের জগতের সাথে পরিচিত হওয়া। নিজের ভাইয়েরই তো এত বড় বিজনেস আছে, টাকা পয়সার তো আর অভাব নেই, কিন্তু বাইরের কাজ করলে মানুষ চিনতে পারবে, তাদের সাথে মানিয়ে চলা শিখতে পারবে। এর জন্য সে চাকরি করে। তাও যে সে জায়গায় সে চাকরি করে না, চাকরি করে বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান চৌধুরী ফ্যাশন হাউসে। নিজের যোগ্যতায় এখানে চাকরি নিয়েছে সে, যদিও বেশি বড় পদে না, তবু ভার্সিটির স্টুডেন্ট হয়ে এই পদ পাওয়া অনেক কিছু। ভার্সিটিতে প্রতিদিন আসতে হয় না বিধায় অফিস করতে শ্রেয়ার বেশি সমস্যা হয় না। তবে যেদিন ভার্সিটি থাকে সেদিন অফিসে জানিয়ে আসে এবং হাফ অফিস করে। ইন্টেলিজেন্ট আর বেশ ভালো আর্টিস্ট হওয়ার কারণে নিজের জায়গা অফিসে বেশ শক্তপোক্ত করে ফেলেছে সে। তাই হাফ অফিস করলেও ম্যানেজারের কাছে ওর তেমন কোনো জবাবদিহিতা করতে হয় না। আর ভালো আর্টিস্ট হবে না কেন? ওর মাঝে একজন নামকরা ফ্যাশন ডিজাইনার, তার রক্ত তো শরীরের প্রতিটি শিরা উপশিরায় বইছে। অফিসে গিয়ে শ্রেয়া ওর বরাদ্দকৃত জায়গাটিতে বসে। এখানে ওর সমবয়সী কেউ নেই, সবাই বড়।
আর ও একটু চুপচাপ হওয়ার কারণে প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না। অফিসে গুঞ্জন শোনা যাচ্ছে আজকে নতুন সিইও জয়েন করেছে তাদের অফিসে। সে নাকি অনেক হ্যান্ডসাম, একদম বলিউডের হিরোর মতো নাকি দেখতে। শ্রেয়া অফিসে আসার পর থেকেই এসব শুনে যাচ্ছে। ওর আজকে ভার্সিটি ছিল বিধায় লেট হয়েছে আসতে, তাই ও নতুন সিইওকে দেখতে পায়নি। কিন্তু এতে ওর বিন্দু মাত্র আফসোসও নেই। ও এখানে এসেছে নিজের কাজ করতে, কাজ করবে, কাজ শেষ করে চলে যাবে। এর বাইরে কি হলো না হলো সেসব ব্যাপারে ওর না জানলেও চলবে। কিন্তু ওদিকে অন্য সব মেয়েরা আজ বেশ সাজগোজ করে এসেছে, যেন অফিসে কারো বিয়ে লেগেছে। তারা কিভাবে সিইওকে ইমপ্রেস করবে সে চিন্তায় আছে। আবার কেউ কেউ সিইও এর রুমের দিকে বারবার উকি ঝুঁকি দিয়ে দেখছে। সিইও এর কেবিনটায় কাচের গ্লাস থাকার কারণে বাইরে ও ভেতর থেকে সব দেখা যায়। কিন্তু শ্রেয়ার এসবে খেয়াল নেই। সে এক মনে কাজ করে চলেছে। কারোর কথায় তার মনে একটু কামনাও সৃষ্টি হলো না অফিসের নতুন সিইওকে দেখার। কতটা কঠোর হৃদয় তৈরি হয়েছে তার। শ্রেয়া ঠিক পাশের ডেস্কে বসে কাজ করছে শান্তা নামের একটি মেয়ে। অফিসে যদি শ্রেয়া কারোর সাথে একটু আধটু কথা বলে থাকে তবে ওটা শুধুমাত্র শান্তার সাথে। শান্ত যোগ আ ইকুয়াল শান্তা, অর্থাৎ শান্তা নামটা ভাঙলে শান্ত শব্দটা পাওয়া গেলেও শান্তা মেয়েটা একদমই শান্ত নয়। সে অতি বাক্যবাগীশ, যাকে চলিত ভাষায় বলে বাচাল। তবে তার মনে হিংসার লেশমাত্র নেই। কারোর সাথে ঝগড়া বিবাদ করতেও শ্রেয়া তাকে কোনোদিন দেখেনি। একটা কথা সত্য, যারা বেশি কথা বলে তাদের মনটা একদম পরিষ্কার হয়। তবে মজার কথা, বেশি কথা বলা মানুষদের মন এতটাই পরিষ্কার যে অন্য কোনো লোভী ব্যক্তি হুইল পাউডার বা ডিটারজেন্ট দ্বারা তাদের মন ধুয়েও এতটা পরিষ্কার করতে পারবে না। কুলম্বের সূত্র থেকেই তো পাওয়া যায় বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তবে এই কথাটা শুধুমাত্র ইলেকট্রন কিংবা প্রোটনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানুষের ক্ষেত্রেও এসব ঘটে। শ্রেয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। অফিসের এত মানুষ রেখে ওর সেই শান্তাকে ভালো লেগেছে। তবে প্রথম দিকে শ্রেয়া শান্তার সাথেও কথা বলতো না। শান্তা হয়তো বুঝতে পেরেছিল শ্রেয়া চাপা স্বভাবের, তাই তো ও নিজে থেকেই শ্রেয়ার সাথে গিয়ে কথা বলতো, যার কারণে শ্রেয়া বর্তমানে ওর সাথে একটু ফ্রি হতে পেরেছে। শান্তা শ্রেয়ার পাশে ডেস্কে বসে কাজ করছিল। ওদের সামনে কতগুলো মেয়ে সিইওর ব্যাপারে বলছিল, যেটা শুনেও না শোনার ভান করতে সে দেখলো শ্রেয়াকে। শান্তা ভেবে পায় না শ্রেয়া এমন কেন, ওর সব কিছুতে এত জড়তা কিসের। ও নিজেই শ্রেয়াকে ডেকে বলল, আমাদের নতুন বস এসেছে, তুমি শুনেছো শ্রেয়া? শুধু এতটুকুই বলল শ্রেয়া। অন্য কেউ হলে তো এতক্ষণে কেমন দেখতে, বয়স কত, এরকম কত কিছুই না জিজ্ঞেস করতো। কিন্তু শ্রেয়া তো তা নিজ জিজ্ঞেস করবে না, তাই শান্তা নিজ দায়িত্বে বলল, আমাদের বস না অনেক হ্যান্ডসাম, বয়স আর কত 26 কি 27 হবে। তবে শুনলাম উনি নাকি বেশ ট্যালেন্টেড, বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করে এসেছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, সে একটা ভার্সিটির গেস্ট লক। শান্তা নিজের কথাটুকু শেষ করতে পারলো না, এর মধ্যেই শ্রেয়ার ডাক পড়লো। একজন পিয়ন এসে জানিয়ে গেল স্যার নাকি শ্রেয়াকে ওনার কেবিনে যেতে বলেছেন। শ্রেয়াও ভদ্র মেয়ের মতো উঠে দাঁড়ালো। সে এতক্ষণ শান্তার কথাগুলো শুনছিল নাকি সন্দেহ, কারণ অপ্রয়োজনীয় ব্যাপার স্যাপারে তার আগ্রহ শূন্যের কোথায়। নিজের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা সেদিকে একবার চোখ বুলিয়ে শ্রেয়া তার বসের কেবিনের দিকে পা বাড়ালো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। শ্রেয়া ভেতরে প্রবেশ করলো। অহর্নিশ চেয়ারটা পেছন দিক করে বসেছিল। সে কামিন বলে সামনের দিকে ফিরল। চোখ তুলে সামনে থাকা মেয়েকে দেখে সে অবাক। তার মানে তার সন্দেহই ঠিক। আগে অহর্নিশের পরিচয় জেনে নেওয়া যাক। ইনি হচ্ছেন ভার্সিটির প্রফেসর সাহেব। প্রফেসর ঠিক বলা যায় না, সে একজন গেস্ট লেকচারার। অহর্নিশের বাবা হলেন আতিফ চৌধুরী, যিনি চৌধুরী ফ্যাশন হাউসের এমডি। অহর্নিশের মা হলো সুবর্ণা চৌধুরী, যিনি একজন গৃহিণী, আর বোন হলো আরশি চৌধুরী। মা, বাবা আর এক বোনকে নিয়ে ছোট্ট পরিবার অহর্নিশের। 6 মাস হলো সে বিদেশ থেকে দেশে ফিরেছে। ইচ্ছা ছিল ভার্সিটির প্রফেসর হবে, কিন্তু বাবার এত বড় ব্যবসা, তারপরে বাবার তো বয়সও হচ্ছে। ব্যবসার হাল একটা না একটা সময় তাকেই ধরতে হতো। তাই নিজের ইচ্ছা পূরণের জন্য ভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছে, যাতে তেমন কোনো চাপ সেখানে না থাকে। আর বাবার অফিসের সিইও পদে জয়েন করেছে। অহর্নিশ নিজের কেবিনে বসে তার অফিসে কর্মরত সকলের বায়োডাটা চেক করছিল। সেখানে সে একজনের ফাইল পায়, যার নাম আর কোথায় পড়াশোনা করছে ব্যতীত আর কোনো ইনফরমেশন নেই। এটা দেখে ও একটু অবাক হয়। তারপর আরও অবাক হয় ভার্সিটি পড়ুয়া একটা মেয়ে তাদের কত প্রজেক্টে সফলতা এনে দিয়েছে এটা দেখে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে নামটা দেখে, কারণ সেখানে স্পষ্ট অক্ষরে লেখা শ্রেয়সী শ্রেয়া। আবার ভার্সিটি ওখানে তার ভার্সিটির নাম লেখা। মূলত এসব দেখেই তার সন্দেহ হয়েছিল।
এই জন্য সে অফিসে একজন পিয়নকে ডেকে বলেন শ্রেয়াকে নিয়ে আসার জন্য। তবে শ্রেয়াকে দেখা মাত্র তার সন্দেহ বাস্তবে রূপ নিল। সে তো শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। তবে শ্রেয়া একটু অস্বস্তি বোধ করছে। ও যে অবাক হয়নি এমনটা নয়, কারণ ওর প্রফেসর ওর সামনে। অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু অবাক হয়েছে দেখে ওকে রিয়্যাক্ট করতে হবে ব্যাপারটা এমন নয়। ওটা ওর চরিত্রের সাথে যাবে না, বেমানান দেখাবে। তাই তো শান্ত হয়ে রয়েছে। কিন্তু কতক্ষণ এভাবে থাকা যায়? ভেতরে ভেতরে তো অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছে। তবে এই প্রথমবারের ন্যায় নিজের জড়তা ভেঙে ফেলল সে। এই রকম পরিবেশ থেকে হয়তো মুক্তি পাওয়ার জন্য শান্ত স্বরে জিজ্ঞেস করলো, স্যার কোনো প্রয়োজন ডেকেছিলেন যে? শ্রেয়ার কণ্ঠ নিঃসৃত ধ্বনিতে অহর্নিশের হয়তো ধ্যান ভঙ্গ হলো। ইস, কি বিশ্রী ব্যাপার! এতক্ষণ সে তাকিয়েছিল। আসলে সে তো ভাবনায় ব্যস্ত ছিল। যাই হোক, এভাবে তাকিয়ে থাকাটা শোভা পায়নি। শ্রেয়া কি ভাবলো কে জানে। অহর্নিশ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, হ্যাঁ, না মানে আপনি এই বয়সেই আমাদের অনেক প্রজেক্টে হেল্প করেছেন, এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। বাট ডোন্ট মাইন্ড, আপনার নাম ছাড়া আপনার ব্যাপারে আর কোনো ইনফরমেশন নেই ফাইলে, তাই জানার জন্য ডেকেছিলাম। শ্রেয়া আর কি বলবে? সে তো ইচ্ছে করে কোনো ইনফরমেশন দেয়নি। এমনিতেই বাবা মায়ের নাম নিয়ে আগে অনেক সমস্যায় পড়েছে। নিজের বাবা মায়ের জায়গায় বিখ্যাত দুজন মানুষের নাম দেখে অনেকে জিজ্ঞেস করতো তারা নাকি। তবে সে বরাবরই উত্তর দিয়েছে তারা না। সত্যতা লুকিয়ে গিয়েছে সে। একই নামের অনেকেই থাকতে পারে বিধায় কতক মানুষের প্রশ্ন সে এড়াতে পেরেছে, কোইন্সিডেন্ট বলে চালিয়ে দিতে পেরেছে। তবে আগে বড় ভাইয়ের নাম বলতে পারলেও এখন আর সেটা পারে না, কারণ তার ভাই তো নিজেই এখন ব্যবসার জগতের আইকন। যদি কেউ চিনে ফেলে, নিজে বেশ ভালো আর্টিস্ট হওয়ার জন্য মাঝে মধ্যেও ভাইয়ের অফিসে নানা কাজে হেল্প করে সে। তবে তার ভাই তো আর স্বার্থপর নয়, সেসব প্রজেক্ট সফল হওয়ার ক্রেডিট তাকেই দেয়। এর জন্য প্রায় সকলেই জানে বিজনেস আইকন এস.এস. শ্রেয়াসের একজন বোন আছে, কিন্তু কে সেটা জানে না। তবে জানতে কতক্ষণ? তার নামের সাথে মিলালেই তো ধরতে পেরে যাবে। অহর্নিশের কথায় শ্রেয়া কি বলবে ভাবছে। বস জোর করলে সে বলতে বাধ্য, তবে তার পার্সোনাল অসুবিধা থাকতেই পারে। তাই ও বলল, নাম ব্যতীত অন্য কিছু জানার কি খুবই প্রয়োজন আছে স্যার? অহর্নিশ আর কি বলবে? যে বলতে ইচ্ছুক নয় তাকে জোর করাটা খারাপ দেখায়। তাই ও তড়িঘড়ি করে উত্তর দিল, ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। শ্রেয়া চলে যাওয়ার পর অহর্নিশ আবার ভাবনার জগতে বিচরণ করতে লাগলো। শ্রেয়া এই অফিসে জব করে। ওর কি পারিবারিক অবস্থা তেমন সচ্ছল নয়? তার মানে ইউনিভার্সিটিতে ওর ব্যাপারে যেসব রিউমার শোনা যায় সেগুলো সত্য? আসলে ইউনিভার্সিটিতে যেসব টপ বা ভালো স্টুডেন্ট থাকে তাদের ব্যাপারে এমনই অনেক কানাঘুষা হয়। আর শ্রেয়া প্রাইভেট ভার্সিটিতে পড়ে। তারপর অন্যান্য ভার্সিটির তুলনায় ওই ভার্সিটি টিউশন ফি একটু বেশি এক্সপেন্সিভ। এই ভার্সিটিতে যারা পড়ে তারা সকলেই বেশ হাই সোসাইটি থেকে বিলং করে। এমন কেউ নেই যে গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে না। শ্রেয়াই হয়তো একমাত্র যে নর্মালভাবে পায়ে হেঁটে আসে। তার মানে কি শ্রেয়া নিজের ভার্সিটি টিউশন ফি এর জন্যই জব করে? যাই হোক, এটা তো আর দোষের কিছু না। নিজের খরচ নিজে বহন করতেও যোগ্যতা থাকতে হয়, দম থাকতে হয়, যেটা হয়তো শ্রেয়ার মাঝেই আছে। যথারীতি অফিস টাইম শেষ হলো। সকলের এখন বাড়ি ফেরার পালা। শ্রেয়াও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো। এই অফিস থেকে প্রায় আধ ঘন্টা দূরে ওর ভাইয়ের অফিস। শ্রেয়া হেঁটে যাচ্ছে। ওর পাশ দিয়ে একটা গাড়ি সাই সাই করে চলে গেল। গাড়িটা ছিল অহর্নিশের, দামি একটা গাড়ি। রাস্তা দিয়ে গেলে কেউ একবার হলেও তাকিয়ে থাকতে বাধ্য। যাই হোক, অহর্নিশ দেখলো শ্রেয়া হেঁটে হেঁটে যাচ্ছে। ও ভাবলো শ্রেয়া কি আর্থিকভাবে এতটাই দুর্বল যে একটা রিক্সাও নিতে পারছে না, হেঁটে যেতে হচ্ছে। গাড়িটা থামিয়ে কি একবার লিফট দেওয়ার কথা বলবে ওকে? না থাক, চেনা জানা নেই, সবই তো বস হয়ে জয়েন করলো। শ্রেয়া হয়তো আনইজি ফিল করতে পারে। এসব ভেবে আর গাড়ি থামালো। কিন্তু কথায় আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। শ্রেয়ার অফিস থেকে একটু হেঁটে গেলে একটা মোড় পড়ে। সেখানে শ্রেয়াস গাড়ি নিয়ে অপেক্ষা করে তার জন্য। আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। শ্রেয়া গিয়ে গাড়িতে উঠে বসলো। শ্রেয়াস ওর দিকে একটা বক্স এগিয়ে দিল। শ্রেয়াস জানে তার বোন বাসা থেকে সে খেয়ে বের হয়েছিল আর খায়নি। কতবার করে বলেছে কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু সে তো কথা শুনবে না। তাই তাকেই নিয়ে আসতে হলো বোনের জন্য খাবার। শ্রেয়া বক্সটা খুললো, দেখলো নুডলস আছে। শ্রেয়া এবার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, উফ ভাইয়া, প্রতিদিন তোমার এই জ্বালাতন আর ভালোই লাগে না। তোমাকে এসব কে আনতে বলে? সকালে খেয়ে বের হওয়ার পর যে বলি দুপুরে কিছু কিনে খেয়ে নিবি, সেদিকে তোর কোনো খেয়াল থাকে না। তাই তো এই সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসতে হয় তোর জন্য। খাবারে অনিয়ম করতে করতে চেহারা কি হাল করেছিস, আয়না একবার দেখেছিস?
ভাইয়ের কথা শ্রেয়ার আসলেই কিছুই বলার নেই। সত্যি সে খাবার নিয়ে বহুত ঝামেলা করে। শ্রেয়া গালটা ফুলিয়ে খাওয়া শুরু করলো, আর বোনের গাল ফুলানো দেখে হেসে গাড়ি স্টার্ট করলো শ্রেয়াস। তার বোনটা কারোর সাথে ঠিক মতো মেশে না, কথা বলে না, এসব ব্যাপারে খোঁজ খবর রাখে সে। কোনো মানুষকে সহজে আপন করে নিতে পারে না, ভয় পায়। শুধু সে আর মামুনি ব্যতীত শ্রেয়া আর কারোর সামনে নিজেকে তুলে ধরে না। শ্রেয়ার সব দুষ্টুমি আর সকালাদ যেন শুধুমাত্র দুটো মানুষকে ঘিরে, আর দুটো মানুষের মাঝেই সীমাবদ্ধ। শ্রেয়া সেবার জিজ্ঞেস করলো, তোদের অফিসে নাকি নতুন সিইও জয়েন করেছে, সে নাকি তোর ভার্সিটির গেস্ট লেকচারারও? শ্রেয়া খেতে খেতে উত্তর দিল, হ্যাঁ, তার নাম অহর্নিশ চৌধুরী। তুমি কি তাকে চেনো নাকি? হ্যাঁ, নামটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি, মনে করতে পারছি না। শ্রেয়া এবার অভিযোগের সুরে বলল, জানো, প্রথম দিন এসে আমাকে একেবারে এনকাউন্টার করে দিতে চাইছিল। আমার ব্যাপারে আর কোনো ইনফরমেশন দেইনি কেন জিজ্ঞেস করলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার নাম বলে দিতাম। শ্রেয়াস জানে কেন তার বোন বলতে চায় না, তবু সে হিয়ালি করে বলল, দিলে দিতি কি এমন হতো, সবাই তোর ব্যাপারে সব জেনে যেত। এই তো ভাইয়া, তুমি তো জানোই কেন আমি বলতে চাই না। তোমার জন্য অন্য কেউ আমাকে বেশি গুরুত্ব দিয়ে প্যাম্পার করুক, এটা আমি চাই না। আমার জন্য কি? তুই আমাকে বিজনেসে হেল্প করিস না? কত শত ডিজাইন করে দিয়েছিস আমার প্রজেক্টের, সেগুলো কতটা সাকসেসফুল হয়েছে আর কার জন্য হয়েছে সেটা কারোর অজানা নয়। ব্যাপারটা সত্য শ্রেয়াও জানে, তবে কথাই আছে না, কথায় কথা বাড়ে। তাই শ্রেয়া আর কোন উত্তর দিল না, সম্পূর্ণ মনোযোগ খাওয়ার উপর নিবেশ করলো। ওদিকে অহর্নিশ যে বাসায় পৌঁছে এরকম একটা ঘটনার সম্মুখীন হবে সে কস্মিন কালেও ভেবে দেখেনি। বাসায় গিয়ে সে চরম অবাক। অহর্নিশের অবাক হওয়ার কারণ আছে। সে সবেই গাড়িটা নিজেদের গ্যারেজে রেখে বাসার ভেতরে ঢুকেছিল, অমনি চোখ যায় তাদের গার্ডেনের দিকটাই। কেউ একজন আছে সেখানে, স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তবে এই সময় এখানে কে থাকবে? একটু এগিয়ে যেতেই তার চক্ষু চরক গাছ। তার বোন এখানে কি করে? ওর তো অ্যাবরোডে থাকার কথা। আসলে অহর্নিশের বোন আর সে বিদেশে পড়াশোনা করত। এইচএসির পর সে দেশ ছেড়েছে। সবে মাত্র 3 বছর হয়েছে, এখনই তো পড়াশোনা শেষ হওয়ার কথা না। তাহলে ও এখানে কি করছে? অহর্নিশ সেই দিকটা এগিয়ে গেল। দোলনায় আরশি ঘুমাচ্ছে আর তার পাশে লাগেজগুলো পড়ে আছে। অহর্নিশ বোনের কাছে গিয়ে ডাক দিল, আরু, এই আরু, এখানে ঘুমিয়ে আছিস কেন? আর তুই এখানে এই সময়? কিভাবে কি? ওঠ বলছি। অহর্নিশে ডাকে আরশির হয়তো সুখ নিদ্রা ভঙ্গ হলো। তবে নিদ্রাটা সুখকর ছিল নাকি অতিরিক্ত টেনশনে এসেছিল তা বলা মুশকিল। ভাইয়া ডাকে আরও ধর পড়িয়ে উঠে বসলো। কে কে? ওহ ভাইয়া। হ্যাঁ, তুই এখানে কি করিস? আর এসেছিস যখন বাসায় না ঢুকে এখানে এভাবে ঘুমাচ্ছিস কেন? আর সে এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাইয়া, ও ভাইয়া, আমাকে বাঁচা প্লিজ। আমি আর বিদেশে পড়বো না। তুই প্লিজ আম্মু আব্বুকে ম্যানেজ করে দে। তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার কলিজায় এত সাহস নেই রে, তাই এখনো বাসার ভিতরে ঢুকতে পারি নাই। অহর্নিশ ভাবছে কি বলে কি এই মেয়ে, পড়াশোনা শেষ হয় নাই এর মধ্যেই দেশে চলে এসেছে, আবার বলছে ওখানে পড়াশোনা করবে না। এই তো বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে ওদের আব্বুর ঘোর নিষেধাজ্ঞা ছিল। এই মেয়ে এসে কি কান্নাকাটি, চোখের পানি নাকের পানি এক করে সবাইকে রাজি করালো বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে, আর এখন নিজেই বলছে সেখানে পড়বে না। অহর্নিশ এবার বোনকে বলল, মানে কি বলছিস তুই এসব? তোর তো এখনো পড়াশোনা শেষ হয় নাই, এখন মাঝপথে এসে বলছিস সেখানে পড়বি না? এই তো 3 বছর আগে কিভাবে সকলকে রাজি করালি সেসব ভুলে গেছিস? আর এখন তুই পড়বি কোথায়? চরম ভুল হয়ে গেছে রে ভাইয়া, আমি আর কখনোই যাব না সেখানে পড়তে। আমার শিক্ষা হয়ে গেছে, কিছুই ঠিকভাবে মেনটেন করতে পারি না। আর জিজ্ঞেস করলি না কোথায় পড়বো? তোর ভার্সিটিতে ভর্তি হব আমি। প্লিজ আম্মু আব্বুকে ম্যানেজ করে দে। ঠিক আছে, চল ভেতরে, কি করা যায় দেখছি। তোকে নিয়ে আর পারি না। ভাইয়ের কথায় আরো খুশি হলো। ভাই যখন বলছে তবে ওর কাজ শেষ। কি আর ভেতরে গেলে হয়তো আম্মু আব্বুর কাছে 2-1টা বকা খেতে হতে পারে, তবে ওই বকাগুলো হজম করতে পারবে ও। সেগুলো প্রিপারেশন নিয়ে এসেছে। থামথামে পরিবেশ, বাসার মধ্যে যেন বজ্রপাত পড়েছে। বজ্রপাত ঠিক নয়, আরও কেন বাসায় এসেছে অহর্নিশ সব কথা খুলে বলেছে। এখন সকলে টেনশনে আছে আতিফ চৌধুরী কি বলবেন।
মাকে নিয়ে আর ওর কোনো চিন্তা নেই, কারণ কয়েকদিন আগেও মা ফোনে কান্নাকাটি করেছিল কতদিন তাকে সামনাসামনি দেখে না বলে। সে চলে আসায় আর কেউ খুশি না হলেও মা খুশি হবে, এই ব্যাপারে নিশ্চিত সে। ড্রয়িং রুমে পিনপত্র নীরবতা চলছে। অহর্নিশ ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে আর সোফায় বাবার পাশে গিয়ে বসেছে। আর আরু কোনো মতে ফ্রেশ হয়ে এসে মায়ের পেছনে দাঁড়িয়ে আছে। বাবার মুখভঙ্গি দেখে সে ঠিক বুঝতে পারছে না কি হতে চলেছে, তবে পরিবেশ দেখে মনে হচ্ছে এটা যেন ঝড় আসার পূর্বাভাস। অহর্নিশ আসতেই আতিফ চৌধুরী আরুকে বলল, এত তাড়াতাড়ি বিদেশের উপর থেকে মন উঠে গেল? আমি তোমার আম্মু বারবার নিষেধ করেছিলাম তো, কিন্তু তুমি শুনলে না। এখন কেন এসেছো? আরও তো বাবার কথায় ভয় পেয়ে গেল, কি বলবে সে। তবু মায়ের পিছন থেকে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উত্তর দিল, সরি আব্বু, আর এমন হবে না। সরি বলছো কেন? পড়াশোনা কি তোমার কাছে মুড়ির মোয়ার মতো লাগে? ওখানে ভালো লাগে না তো ওখানে পড়বো না, চলে আসবো। যাও, যেখান থেকে এসেছো সেখানে যাও, পড়াশোনা শেষ হলে তবেই আসবে। আরও তো আর কথা বলতে পারছে না, তবে বিদেশে আর যাবে না বলে ঠিক করে নিয়েছে। আর ওর মা মানে সুবর্ণা চৌধুরী এবার বললেন, হচ্ছেটা কি? মেয়েটাকে এভাবে বকছো কেন? ও যখন ফিরে এসেছে তখন এসেছে। অহর্নিশ যে ভার্সিটিতে জব করছে সেখানে ভর্তি করিয়ে দিলেই তো হয়। কতটা জার্নি করে এসেছে মেয়েটা, ওকে এবার একটু রেস্ট নিতে দাও তো বাপু। স্ত্রীর কথায় আতিফ চৌধুরী রেগে তাকালেন। উনি মা মেয়েদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আরও লাই দিয়ে মাথায় তুলো মেয়েকে, যখন যা মন চায় তাই করুক। ছেলে মেয়ে দুটোর একটাও আমার মনের মতো হলো না। ছেলেটাকে কতবার করে বললাম, ভার্সিটিতে শুধু জব নেওয়াটা দরকারটা কি? শুধু শুধু বাড়তি চাপ তা না, বাবু সাহেবের নাকি শখ। তোমাদের এত শখ আহ্লাদ নিয়ে আর পারি না। অহর্নিশ এবার অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম আব্বু? এভাবে বলছো কেন? আমি তোমার অফিসেও তো জয়েন করেছি, আর ভার্সিটিতে তো গেস্ট লেকচারার হিসেবে। শখ মিটলেই তো আমি রিজাইন দিয়ে দিব। সো বেশিরভাগ টাইম তো তোমার অফিসেই দিব। হ্যাঁ, এত বাড়তি চাপ নেওয়ার দরকারটাই কি ছিল? যাই হোক, এবার নিজের বোনকে ভার্সিটিতে ভর্তি করিয়ে আমাকে উদ্ধার করুন। বলে আতিফ চৌধুরী হন হন করে নিজের রুমে চলে গেলেন। ছেলে মেয়ে দুটোর মতিগতি তিনি বুঝেন না, যখন যা মনে চায় তখন তাই করে। ছেলেটা সারাদিন কাজ কাজ করবে আর মেয়েটা যত সব অকাজ করে বেড়াবে। বাবা চলে যেতে হাফ ছেড়ে বাঁচলেও আরও এতক্ষণ ভয়ে তার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। ভাইয়ের পাশে গিয়ে সোফায় ঠাস করে বসে পড়ল সে। অহর্নিশ রাগে রাগে কণ্ঠে বলল, তোর জন্য আব্বু আমাকেও খোঁটা মারলো। কালকে ভার্সিটিতে নিয়ে যাব, ভদ্র মতো থাকবি, একদম তিরিং বিরিং করবি না। বলে অহর্নিশও প্রস্থান করলো। ভাইয়ের কথা আর কর্ণপাতও করল না। সে চঞ্চল একটা মেয়ে, তাকে কিনা তিরিং বিরিং করতে নিষেধ করে? বললে কি আর স্বভাব চেঞ্জ করা যায়? এতই সোজা? বাংলাদেশে এসেছে মানে ও স্বাধীন, এটা ওর নিজের দেশ, যখন যা খুশি তাই করবে, কোনো রেস্ট্রিকশন নেই। সুবর্ণা চৌধুরী এবার মেয়ের কাছে এসে বসলেন। মেয়ের মাথাটা নিজের কাঁধে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সেই সময় তো কতবার বলেছিলাম যাস না, শুনলি না আমার কথা? সেই তো ফিরতেই হলো। শুধু শুধু 3টা বছর আমাদের থেকে দূরে থাকলি। অহর্নিশ তো আগে থেকেই ওখানে ছিল, তুই যখন চলে গেলি তখন কতটা একা হয়ে পড়েছিলাম জানিস? বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, মিললে তো আমাদের কথা, মাঝপথেই তোকে ফিরতে হলো। আরও এবার 2 হাত দিয়ে নিজের মায়ের পেট জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, আর তোমার কথার অবাধ্য হব না। এখন থেকে ভাইয়ার ভার্সিটিতে পড়বো মনোযোগ দিয়ে। এই তো লক্ষ্মী মেয়ে আমার, তবে ভাইয়াটার মতো তিরিং বিরিং লাফানো যাবে না, ওকে? আরও ভদ্র মেয়ের মতো মাথা নাড়ালো। মানে সে ভালো মেয়ে হয়ে থাকবে, কিন্তু চঞ্চলতাকে দমানো এত সোজা নাকি? যতই বলুক না কেন, বাংলায় একটা প্রবাদ আছে না, ইজ্জত যায় না ধুলে আর স্বভাব যায় না মলে। এখন দেখার পালা আরও কেমন শান্ত লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকতে পারে। ভার্সিটির প্রথম দিনে সকলের মনে আলাদা এক আনন্দ থাকে। আরও আজকে ভার্সিটি লাইফের ফার্স্ট ডে নয়, 3টি বছর ধরে ভার্সিটিতে তো সে পড়ছে, কিন্তু নিজ দেশের মতো শান্তি আর কি কোথাও আছে? যদিও বিদেশে বা অন্যান্য উন্নত কান্ট্রিতে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু দুধের স্বাদ যেমন ঘুলে মেটানো সম্ভব নয়, ঠিক তেমনই বিদেশে গেলে দেশি ভাইব পাওয়া সম্ভব না। কত সমস্যা সেখানে। নিজের মাতৃভাষায় কথা বলা যায় না কারোর সাথে,
নিজের মনোভাব প্রকাশ করা যায় না, আরো কত কি। তবে আরও আজকে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। বাংলাদেশের ভার্সিটি তো কোলাহলপূর্ণ, চারিদিকে হাসাহাসি, কথা বলার গুনগুন আওয়াজ ভেসে আসছে। তবে বিদেশের ভার্সিটিগুলোতে এগুলো সচরাচর দেখা যায় না। সেখানে সবাই যেন যন্ত্রমানব, আসছে, ক্লাস করছে, চলে যাচ্ছে। তবে তাদের একটা ব্যাপার ভালো, সেটা হচ্ছে তারা অধিকাংশই স্বনির্ভর, যেটা বাংলাদেশের ভার্সিটির স্টুডেন্টের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না বললেই চলে। আর সম্রান্ত নামি দামি বা বড়লোক পরিবারের সন্তান হলে তো আরো কথাই নেই। তারা যেন ভার্সিটিতে আসেই ফুটানি দেখাতে, বাবা মায়ের টাকা পয়সা ক্ষমতার শো অফ করতে। আজকে ভার্সিটিতে এসে যেন আর খুব আফসোস হচ্ছে, কেন যে বিদেশে গিয়েছিল, কোন শয়তানটা যে তাকে লাড়া দিয়েছিল। তাকে সামনে পেলে যেন কাঁচা চিবিয়ে খেত। প্রিন্সিপালের কেবিন থেকে বের হলো অহর্নিশ ও আরু। মাত্র ভর্তি সম্পূর্ণ হলো ওর। এভাবে সচরাচর ভার্সিটিতে ভর্তি নেয় না। তবে আরুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপরে অহর্নিশ এই ভার্সিটির একজন লেকচারার, তারপর আরুর রেজাল্ট বেশ ভালোই, খারাপ না দেখে প্রিন্সিপাল ওর ভর্তি নিয়েছে। অহর্নিশ আরুকে নিয়ে ওর রুমের সামনে এলো। ক্লাস এখনো শুরু হয়নি। ও আরুকে বলল, বেশি লাফালাফি করবি না। আরু মাথা নেড়ে সায় জানিয়ে ক্লাসে প্রবেশ করলো। ক্লাসের সবাই যেন ওইটারে অপেক্ষাতেই ছিল। অহর্নিশ একটা মেয়েকে ক্লাস পর্যন্ত দিয়ে গেল। এত হ্যান্ডসাম একজন প্রফেসর একটা মেয়েকে ক্লাস পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। কি সম্পর্ক এই মেয়ের সাথে স্যারের? একদল মেয়ে এগিয়ে গেল আরুর দিকে। তাদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। একজন জিজ্ঞেস করলো, স্যার তোমাকে নিয়ে গেল, স্যার কি হয় তোমার? আরু সোজা সাপটা উত্তর দিল, আমার ভাইয়া হয়। তখন আরেকজন মেয়ে জিজ্ঞেস করলো, কেমন ভাইয়া হয় তোমার? আমার আপন মায়ের পেটের বড় ভাই হয়। বলে আরো বিরক্তিতে ভ্রু কুচকালো। তবে এটা শুনে মেয়েগুলো আরুকে ফ্রেন্ড হওয়ার অফার করলো। আরও অবুঝ নয়, সে বুঝতে পেরেছে কেন মেয়েগুলো বন্ধুত্ব পাঠাতে চাইছে। সে জানে এই মেয়েগুলো তার ভাইয়ের উপর ক্রাশ নামক বাস খেয়ে বসে আছে। এখন যদি ও মেয়েগুলোর সাথে বন্ধুত্ব করতে যায়, তাহলে ওর ভাইয়ের ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করতে করতে মাথা খারাপ করে দিবে। তাই ও সযত্নে ওইসব মেয়েদেরকে ইগনোর করে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো একটা মেয়ে যত্ন সহকারে একটা কাগজে কলম চালাচ্ছে। কলম নয়, পেন্সিল। কাগজের মধ্যেও মনে হয় সে কিছু একটা স্কেচ করছে। আরও কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেল। সে যখন মেয়েগুলোর সাথে কথা বলছিল, তখন সমগ্র ক্লাসবাসী ওর দিকেই তাকিয়েছিল, যেন তারা উৎসুক আরও কি বলে শোনার জন্য। কিন্তু আরও খেয়াল করেছে এই মেয়েটা একটা বারও তাকায়নি। মনে হয় আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। আরও এগিয়ে যাচ্ছিল। ওর পথে বাধা হয়ে দাঁড়ালো একটি মেয়ে। মেয়েটা অনেকটা অহংকারী টাইপের। সে আরুকে বলল, হ্যালো, আম জ্যাসি। তুমি ওর দিকে যাচ্ছ কেন? তুমি এই ক্লাসে নিউ, তাই হয়তো জানো না যে ওর পাশে কেউ বসে না। আরো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন বসে না ওর পাশে? ও কি পাগল নাকি ওর কোনো প্রবলেম আছে? আরে তুমি বুঝতে পারছো না, ও একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই ওর পাশে কেউ বসে না। আরো রেগে তাকালো। এই কারণেই ওর বাংলাদেশি ভার্সিটিগুলো পছন্দ করতো না। একটা মেয়ের পারিবারিক স্ট্যাটাস দেখে তাকে জাজ করা হয়। তবে বিদেশে এই দিকটা ভালো আছে, কেউ কারোর ব্যাপারে কোনো নাক গলায় না। আরো বিরক্তিকর ভঙ্গিতে বলল, তোমরা বসো না, তোমাদের সমস্যা, এতে আমি কি করতে পারি? ওর পাশে তো আর লেখা নেই যে এখানে বসা নিষেধ, তাই আমি ওখানেই বসবো। তুমি সামনে থেকে সরো। জ্যাসি কিছু না বলে সরে দাঁড়ালো। সবার মতো ও অহর্নিশকে পছন্দ করে। এখন যদি আরুকে কিছু বলতে গিয়েও ঝামেলায় ফেসে যায়, তাহলে সর্বনাশ। আরু গিয়ে মেয়েটার পাশে বসে বলল, হ্যালো, আমি আরশি চৌধুরী, নিউ স্টুডেন্ট। তোমার নাম কি? আরুর কথায় মেয়েটা মুখ তুলে তাকালো। মেয়েটার কেউ নয়, ও হলো শ্রেয়া। শ্রেয়া অবাক হলে ওর সাথে ভার্সিটিতে আজ পর্যন্ত কেউ কথা বলতে আসেনি, কারণ সকলে মনে করে সে মিডল ক্লাস। শুধুমাত্র ভালো স্টুডেন্ট বিধায় টিচারদের কাছে তার কিছুটা কদর আছে। টিচার ব্যতীত প্রয়োজন ছাড়া কেউ ওর সাথে কথা বলে না। শ্রেয়া ভাবনায় পড়ে গেল, ও কি কথা বলবে? এই মেয়ে ওর ব্যাপারে সব কিছুই শুনেছে নিশ্চিত, তাহলে কথা বলতে এলো যে? একটু দ্বিধা দ্বন্দ্ব নিয়ে শ্রেয়া বলল, আমি শ্রেয়সী শ্রেয়া। এইটুকু বলে আবার কাগজ পেন্সিলের দিকে মন দিল। আরও এবার বলতে শুরু করলো, শ্রেয়া, নাইস নেম। আমি এখানে নতুন এসেছি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শ্রেয়া শুনলো ঠিকই, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। ও ঠিক বুঝে উঠতে পারছে না আরশির মতলবটা কি। কিন্তু এদিকে আরশির মনটা তো উসখুস করছে। শ্রেয়া কিছু বলছে না কেন? শ্রেয়া কি ওকে ক্লাসের বাকি স্টুডেন্টদের মতো ভাবছে নাকি?
আরশির পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। ও নিজেই বলা শুরু করলো, আমি তোমার ব্যাপারে সব শুনেছি। কারোর পাশে বসতে হলে যোগ্যতার দরকার হয় না। তুমিও ইউনিভার্সিটির স্টুডেন্ট আর আমিও। আর রইল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেটা দিয়ে কোনো মানুষকে জাজ করা যায় নাকি? আর যদি ফ্যামিলির কথাও বলি, আমাদের ব্যবসা আছে, বাবার ভাইয়া সামলায়। আমি তো আর সেসব কিছু দেখাশোনা করি না বা ব্যবসায় হেল্পও করি না। সো সেসব কিছুকে আমি এখন নিজের বলতেও পারি না। যখন সেসব দেখাশোনা করব তখন আলাদা ব্যাপার। এখন আমি তোমার মতোই একজন সাধারণ মানুষ। আমার ফ্যামিলির সম্পদশালী বলে নিজেকে বড় ভাবার বা অন্যকে ছোট ভাবার কোনো কারণ আমি দেখি না। আরুর কথাগুলো শুনে শ্রেয়ার হাত থেমে গিয়েছে। সে এবার মুখ তুলে আরুর দিকে তাকালো। আরুর কথাও বুঝতে পেরেছে মেয়েটা অন্যদের মতো না, কিন্তু এত বছর ধরে তো কাউকে ফ্রেন্ড বানাতে পারলো না, কারোর সাথে ঠিকঠাক মিশতে পারলো না। আরুকে কি জবাব দিবে সে? মেয়েটার মনটা যে ভীষণ পরিষ্কার, তাকে বন্ধু বানানোই যায়, পরে যা হওয়ার দেখা যাবে। ওর কাছে স্বেচ্ছায় ফ্রেন্ড হতে এসেছে, একটা বার সুযোগ দিয়ে দেখাই যাক। ছোটবেলা থেকে তো আর কম কষ্ট পায়নি। সব যখন শুয়ে গেছে তখন একজনকে বন্ধু বানিয়ে ধোঁকা খেলেও তার তেমন কোনো কিছু হবে না। শ্রেয়া আরশিকে নরম কণ্ঠে আস্তে আস্তে বলল, না মানে আমি আসলে ইন্ট্রোভার্ট টাইপের। আমার তো কোনো বন্ধু নেই, এই প্রথম তুমি এসে হতে চাইছো, তাই আর কি। ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। শ্রেয়ার কথায় আরও যেন খুশি হলো। ও শ্রেয়ার ডান হাতটা টেনে নিয়ে নিজের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা শ্রেয়ার কনিষ্ঠ আঙ্গুল আটকালো। এরপর নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা শ্রেয়ার বৃদ্ধা আঙ্গুল স্পর্শ করে বলল, ওকে, তাহলে আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, আজ থেকে তুই আমার বেস্টি। আমাকে আরশি না, আরু বলে ডাকবি। আর আমাদের কথোপকথনে কোনো তুমি শব্দ থাকবে না, অনলি তুই। ওকে? শ্রেয়াও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। আরুকে তো ফ্রেন্ড বানিয়ে নিল, এখন দেখা যাক কি হয়। ইতিমধ্যে ক্লাসে টিচার প্রবেশ করায় শ্রেয়া সেসব চিন্তা ভাবনা বাদ দিয়ে স্যারের কথায় মনোযোগী হলো। আগামীতে কি অপেক্ষা করছে তার জন্য কে জানে। দুনিয়াটা বড় অদ্ভুত, আর এই দুনিয়ার মানুষগুলো আরো বড় অদ্ভুত। এক এক সময় এক এক রকম আচার ব্যবহার, এদেরকে ঠিক কোন শ্রেণীর আওতায় আনা যায় কে জানে। ক্লাস শেষ হয়েছে সবে মাত্র। ক্লাসের ফাঁকে ফাঁকে আরও তো প্রায় শ্রেয়ার মাথা চিবিয়ে খেয়েছে। আরও কোথায় থাকে, আগে কোথায় পড়তো না পড়তো, কেন এলো, সব এই ক্লাসের ফাঁকে ফাঁকে বলে ফেলেছে। অথচ শ্রেয়া কিন্তু তাকে কিছু জিজ্ঞেসও করেনি, আরও নিজের ইচ্ছাতেই সব বলেছে। ও মনে মনে খুবই খুশি হয়েছে শ্রেয়ার মতো বন্ধু পেয়ে। এই যে ও একাই বকবক করবে আর শ্রেয়া সেগুলো মন দিয়ে শ্রবণ করবে, তেমন কিছু বলবে না। তবে শ্রেয়া ভেবে পায় না একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে। এত কথা আসে কোথা থেকে ওর? কই, সে তো এত কথা বলে না। আবার ভাবে তাকে তো নিজেকে অন্য কারোর সাথে গোলালে চলবে না, সে তো অন্যদের মতো নয়। তবে অফিসের শান্তা আপুর মতো ভার্সিটিতে এরকম একটা বন্ধু পেয়ে সে খুশি হয়েছে। হয়তো বন্ধুরা এমনই হয়। আসলে বন্ধু বান্ধবদের ব্যাপারে তার ধারণা খুবই সীমিত, নেই বললেই চলে। তবে এখন ক্লাস শেষ হয়ে গেছে, এখন তো শ্রেয়াকে দ্রুত অফিসে যেতে হবে। এখন আর কারোর দিকে কর্ণপাত করা যাবে না। শ্রেয়াকে তাড়াহুড়ো করতে দেখে আরো জিজ্ঞেস করলো, তুই কি কোথাও যাবি? এত তাড়াহুড়ো করছিস যে? শ্রেয়া হাঁটা না থামিয়ে নিজের গতি আর একটু বাড়িয়ে দিল আর বলল, হ্যাঁ, আমাকে অফিসে যেতে হবে, কাজ আছে। শ্রেয়ার কথায় আরো অবাক হয়ে গেল। অফিসে যেতে হবে মানেটা কি? ও অবাকের স্বরে বলল, তুই কি জব করিস নাকি? শ্রেয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তবে শ্রেয়ার এই কথায় আরো বাকিদের মতো নাক ছিটকালো না। জব করে নিজে উপার্জন করে, নিজের টাকায় চলে, খারাপ কিসের? তবে আরো ভাবে শ্রেয়াকে তো তাহলে অনেক কষ্ট করতে হয়। ভার্সিটির শেষে অফিস করা কি চারটিখানি কথা? আর ওর ভাবনার মাঝে ওরা ভার্সিটির গেটের কাজটায় চলে এলো। আরো জিজ্ঞেস করলো। শ্রেয়া এবার একটু থামলো। ভার্সিটির গেটটা পেরিয়ে এসেছে, অথচ আরও এখনো ওর সাথেই হাঁটছে। এভাবে চললে তো আর হবে না, তাহলে তো ও ঝামেলায় পড়বে। শ্রেয়ার শান্ত স্বরে জবাব দিল, আমার অভ্যাস আছে, তুই বাসায় যা। কালকেই তো অ্যাব্রোড থেকে ফিরেছিস, আজকেই ভার্সিটিতে চলে এসেছিস। এখন বাসায় গিয়ে রেস্ট নে, আমার অফিস বেশি দূর না এখান থেকে। লাস্টের কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা বলল শ্রেয়া। তার অফিস মোটেও কাছে নয়, গাড়ি করে গেলে কমপক্ষে 40 থেকে 45 মিনিট সময় লাগে। শ্রেয়া মিথ্যা তেমন একটা বলে না। কারোর সাথে কথা বললে তো মিথ্যার প্রয়োজন হতে পারে, ও তো কারোর সাথে তেমন কথাই বলে না, তাই মিথ্যা বলার তেমন প্রয়োজনও হয় না।
কবে যে লাস্ট মিথ্যা বলেছিল ওর মনে নেই। তবে আরও একটু খুশি হলো, শ্রেয়া এতক্ষণে 3-4টা বাক্য একেবারে বলল। এমনিতে তো 2-1 কথায় জবাব দেয়। ও আরও একটু খুশি হলো শ্রেয়ার কেয়ারিং মনোভাব দেখে। ও তো নিজেই ভুলে গেছিল কালকে সে অ্যাব্রোড থেকে ফিরেছে। এখন তার রেস্ট নেওয়া সত্যি দরকার। আজকে ভার্সিটিতেও আসতো না, শুধু ভর্তি হবে বিধায় এত তোড়জোড় করে আসা। তাই আর কথা বাড়ালো না, শ্রেয়াকে বিদায় দিয়ে চলে গেল। হাতে শ্রেয়া যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ এটারই অপেক্ষাতে ছিল। শ্রেয়া এবার দ্রুত পা চালিয়ে সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে যেতেই একটা কালো রঙের গাড়ি এসে ওর সামনে থামলো। শ্রেয়া প্রথমে চারপাশটা একবার পরখ করে নিল, আশেপাশে চেনা জানা বা সন্দেহ ভাজন কিছু চোখে পড়ে কিনা। না, আশেপাশে তেমন কিছু নেই। ও নিশ্চিন্তে গিয়ে গাড়িতে উঠে বসলো। ভার্সিটি থেকে অফিস দূরে হওয়ায় ওর ভাইয়াই এই গাড়ি পাঠায় যাতে ও অফিসে টাইমলি পৌঁছে যেতে পারে। ওর ভাইয়ের কথায় দ্বিমত করেনি, গাড়িতে যাতায়াত করতে রাজি হয়েছে, তবে সেটা চেনা পরিচিতদের আড়ালে, যাতে ওর ব্যাপারে কেউ বিন্দু মাত্র কোনো সন্দেহ করতে না পারে। অফিসের কিছুটা আগে ঠিক সেই মুহূর্তেই গাড়ি থেমে গেল। শ্রেয়া গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে অফিসের দিকে চলে গেল। নিজের ডেস্কে এসে কাঁধ থেকে সাইড ব্যাগটা নামিয়ে ফেললো। তখনই ওর সামনে শান্তা একটা পানির বোতল ধরল। প্রায় এসে একই কাজ করে। সপ্তাহে 4 দিন শ্রেয়া ভার্সিটি থেকে অফিসে আসে, আর বাকি 2 দিন সবার মতো আসে। ভার্সিটি থেকে যেদিন আসে শান্তা যেন ওর একটু বেশি কেয়ার করে। এই যে যেমন আজকে পানি দিল, মাঝে মধ্যে জুস এগিয়ে দেয়। শান্তার পরিবার বলতে আছে শুধু বাবা, মা তো অনেক আগেই ওদের ছেড়ে গেছে, যেতে চায়নি হয়তো। একটা দুর্ঘটনা ওর মাকে আর ওর ছোট্ট বোনটাকে ওর থেকে কেড়ে নিয়েছে। পড়াশোনা শেষ করেই বছর খানেক হলো শান্তা চাকরিতে জয়েন করেছে। তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, বর্তমানে তিনি রিটায়ার্ড করেছেন। মধ্যবিত্ত তবে বেশ সচ্ছল পরিবার তার। চাকরি করার তার তেমন দরকার নেই, কিন্তু নিজে কিছু করার প্রচেষ্টা আর বাবার দায়িত্ব নেওয়াতে সে চাকরি করেছে। শান্তার অফিসে জয়েন করার কয়েক মাস পরে শ্রেয়া জয়েন করেছে। শান্তার ছোট্ট বোনটা বেঁচে থাকলে এখন শ্রেয়ার বয়সই হতো, তাই সে শ্রেয়ার একটু বেশি খেয়াল রাখে। শ্রেয়া শান্তার কাছ থেকে পানির বোতলটা নিয়ে বলল, প্রতিদিন আসলেই কোনোদিন পানি, আবার কোনোদিন জুস দেওয়ার দরকারটা কি? অফিসে তো কর্মচারীর অভাব নেই, কাউকে বললেই তো দিয়ে যায়। তোমার দেওয়ার দরকার কি শান্তা আপু? তুমি তো জানোই শ্রেয়া, তোমাকে আমি ছোট বোনের নজরেই দেখি, সো এটা আমার কর্তব্য। শ্রেয়া আর কিছু বলল না, সে জানে সব কিছু। এবার সে নিজের কাজ নিয়ে বসলো। তাকে নিজের কাজ কমপ্লিট করতে হবে। কাজ শেষে শ্রেয়া প্রতিদিনের মতো বেরিয়ে যায়। অহর্নিশ আজকে শ্রেয়াকে দেখে তবে কিছু বলে না। অহর্নিশ বাসায় পৌঁছে যায়। ফ্রেশ হয়ে ডিভানের উপরে বসেছিল আর ভাবছে নিজের জীবনে তো সে সব কিছুই পেয়েছে, অপূর্ণতা তার নেই বললেই চলে। বাবা মায়ের টাকা পয়সা আছে, কোনো কিছুতেই তার না শুনতে হয়নি। যখন যা মনে চেয়েছে তখন তাই করেছে। নিজের ভার্সিটি লাইফটা তো কাটিয়েছে বিদেশে, যেখানে ফরেন ফ্রেন্ডরা তো ছিল। তাদের সাথে ঘুরেছে, খেয়েছে, টাকা পয়সা খরচ করেছে। তবে সবার আগে নিজের পড়াশোনাকে প্রায়োরিটি দিয়েছে। তবে সে শ্রেয়ার মতো হতে পারেনি। প্রায় প্রতিদিন ভার্সিটি শেষে জব করতে আসে। কতটা পরিশ্রম করে। এই কয়েক মাসের টিচার লাইফে মেয়েটাকে সে কারোর সাথে তেমন কথা বলতে বা আড্ডা দিতেও দেখেনি। অফিসে এসে এদিক সেদিক তাকাতাকি তো দূরের কথা, এক মনে কাজ করে, আবার অফিস শেষে হেঁটে হেঁটে যায়। মেয়েটা পারে কিভাবে এত? সে হলেও কি পারত? আর শ্রেয়ার বাবা মা কেমন? মেয়েটাকে কতই না কষ্ট করতে হয়। অহর্নিশ এসব ভাবছিল, তখনই কোথা থেকে আরও এসে ওর সামনে তুড়ি বাজিয়ে বলল, কি এত ভাবছিস? বোনের আওয়াজে অহর্নিশের ধ্যান মহঙ্গ হলো। ও যা এতক্ষণ ভাবছিল তা তো আর আরুকে বলতে পারবে না, তাই ও বলল, না কিছুই না। এবার বল, তোর ভার্সিটিতে কেমন কাটলো? কোনো গন্ডগোল বাধাসনি তো? আরও তো এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল, কিন্তু ভাইয়া গন্ডগোলের কথা বলল কেন? সে কি ইচ্ছা করে ঝামেলায় জড়ায় নাকি? মাঝে মধ্যে ওর যা কিছু পছন্দ হয় না সেই ব্যাপারে একটু প্রতিবাদ করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে, এই আর কি। ও একটু অভিমানী স্বরে বলল, তোর কি মনে হয় আমি সবসময় ঝামেলা বাঁধাই? তাহলে শুনে রাখ, এখন থেকে আমি ঝামেলাকে ইগনোর করছি। বাহ বাহ, এখন আমাকে এটাও বিশ্বাস করতে হবে তুই আর ঝামেলা হলেই সমার্থক শব্দ, অর্থাৎ আরও ইকুয়াল টু ঝামেলা। আরও রাগারাগি কণ্ঠে বলল, ভাইয়া এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি তো, এখন থেকে আমি ঝামেলাকে ইগনোর করে চলবো, কোনো তর্কাতর্কিতে জড়াবো না, স্বেচ্ছায়।
অহর্নিশ ভাবে এ তো ভূতের মুখে রাম রাম। তার বোন ঝামেলায় জড়াবে না, ইগনোর করবে? হাই হাই, এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। স্কুল কলেজ সব জায়গা থেকে একবার না একবার হলেও ওর নামে কমপ্লেন এসেছে ঝগড়া ঝামেলা করার জন্য। অহর্নিশ ভাবুক হয়ে প্রশ্ন করলো, ব্যাপার কি বলতো? ঝামেলাকে ইগনোর করার ডিসিশন কেন নিলি হঠাৎ? তুই তো এমন না। আরও এবার প্রস্তুতি নিল ভার্সিটিতে কি না কি হয়েছে তা বলার জন্য। এগুলো বলার জন্যই তো এসেছে। ও বলা শুরু করলো, সে আছে এক কাহিনী। আজকে ক্লাসে গেলাম, তোর সাথে আমাকে দেখে প্রথমে চেরা করলো আমাকে সবাই। তুই তো আমাকে বলিসনি যে তুই সবার ক্রাশ। তোর জন্য এখন না জানি কত ঝামেলায় পড়তে হয় আমাকে। ক্লাসের প্রত্যেকটা মেয়ে লুচু টাইপের, তবে একজন বাদে, আর সেই হলো আমার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট বেস্টি। বাবা, এর মধ্যেই আবার বেস্টিও বানিয়ে ফেললি? কে সেই অভাগারে তোর মতো বাচাল চুন্নিকে বেস্টি বানালো কি করে? ভাইয়া, কি হচ্ছেটা কি? আমাকে বারবার ইনসাল্ট করছিস কেন? যা, বলবো না তোকে। বলে আরো একটা মুখ ঝামটা দিল। অহর্নিশ কাজটা করলো কি, পাগলকে খেপিয়ে দিল। বড্ড ফুল করলো সে। এবার বোন না বললে তো ওর কৌতূহল থাকবে, তাই ও বলল, আচ্ছা সরি, এবার বল। অহর্নিশের সরি বলায় আর খুশি হলো। ও বলা শুরু করলো, আমার বেস্টির নাম হলো শ্রেয়সী শ্রেয়া। ও খুব ভালো, বাকিদের থেকে একেবারে আলাদা। হ্যাঁ, ও কম কথা বলে ঠিক, তবে ওর মধ্যে কোনো অহংকার নেই। একদিক থেকে ভালো হয়েছে, আমি কথা বলবো আর ওগুলো নীরব দর্শকের মতো শ্রবণ করবে। তবে তুই জানিস ও এই বয়সে জব করে, নিজের খরচ মেবি নিজেই চালায়। হ্যাঁ আমি জানি, ওকে ভার্সিটির প্রত্যেক টিচারই চেনে। ভীষণ মেধাবী স্টুডেন্ট, আর ও আমার অফিসেই জব করে। আরো তো অবাক। শ্রেয়া তো ওকে বললো না যে ও ভাইয়ার অফিসে জব করে। ওকে জানে না আমার ভাইয়ার ব্যাপারে? না জানতেই পারে, কারণ মেয়েগুলো যখন ওকে ভাইয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিল তখন তো শ্রেয়া নিজেই কাজে ব্যস্ত ছিল, হয়তো শুনেনি। আরো অবাকের নাই বলল, কি? ও তোমার অফিসে জব করে? ভার্সিটি থেকে এতটা রাস্তা যায়, অথচ আমি জিজ্ঞেস করলাম তখন বললো বেশি দূর না। কি আশ্চর্য! অফিসেও কারোর সাথে তেমন কথা বলে না। নিশ্চিত ক্লাসে তুই ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে শুনেছিস। আরো মাথা নাড়ালো, মানে সে শুনেছে। অহর্নিশ আবার বলল, মেয়েটা কেমন অদ্ভুত, প্রয়োজনের বাইরে কিচ্ছু বলে না। অফিসে রোবটের মতো আসে, কাজ করে, চলে যায়। তবে জানিস, মেয়েটা বেশ ভালো ডিজাইন করে। ওর প্রশংসা যে কেউ করতে বাধ্য। তবে অফিসের ফাইলে ওর পরিবার সম্পর্কে কিচ্ছু বলা নেই। কে আছে না আছে কেউ কিছুই জানে না। অফিস শেষে হেঁটে হেঁটে যেতে দেখি প্রতিদিন। কে জানে বাসা কত দূর। আমি কতবার বললাম আমি তোকে ড্রপ করে দিয়ে আসি অফিসে, কিন্তু বললো না, বেশি দূরে না, আমি একাই যেতে পারবো। উল্টো আমাকে বাসে পাঠিয়ে দিল রেস্ট নিতে বলে। ওর আচার আচরণও একটু অদ্ভুত, আসলে ও ইন্ট্রোভার্ট। অহর্নিশ এবার আরোর মাথায় গাঁটটা মেরে বলল, বাহ, তোদের ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট জুটি তাহলে ভালোই মানাবে। দুইজন দুই জগতের, একজন শুক্র গ্রহের মতো হট মাথাওয়ালা আর একজন নেপচুন গ্রহের মতো শীতলতম প্রাণী। আরও এবার মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করতে করতে বলল, যা অহর্নিশের কর্ণ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো না। আরও বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ, ননদ ভাবি হিসেবে আরো পারফেক্ট জুটি হবে, আর তোমাদেরও ভালো মানাবে। টিচার স্টুডেন্ট আরো ভালো হয় ও তোমার বিয়ে হয়ে যাক, তারপর লাইফ লাইন। অহর্নিশ বোনের দিকে ভ্রু কুচকে তাকালো। এই মেয়ে কি বলছে? যা বলার স্পষ্ট করে বলুক। ও এবার একটু ধমক দিয়ে বলল, যা বলার জোরে বল। এমন চিকার মতো চিকচিক করে বলছিস কেন? বুঝতেই তো পারছি না। না, কিছু না। আরও আর 1 মিনিটও দাঁড়ালো না। ভাইকে কি বলবে? আগে তো ওকে সব সেটিংস করতে হবে। ভাইয়ের দ্বারা তো কিছুই হবে না। আর শ্রেয়াও তো আরেক টাইপের, ওর দ্বারা কিচ্ছু আশা করা মানে ঘোড়ার ডিম পাওয়া। যা করার তাকেই করতে হবে। ওদিকে অহর্নিশও বুঝলো না কাহিনী। আরও এলো হন্তদন্ত হয়ে, আর গেল বিড়বিড় করে কি যেন বলে, চিন্তিত হয়ে। তার এখন ভাবটা যেন সে গভীর ঝামেলায় পড়েছে। সেটা থেকে উত্তরণের পথ খোঁজায় ব্যস্ত। বোনের মতি গতি এক এক সময় এক এক রকম। আগে বোনকে দুনিয়ার সবচেয়ে অদ্ভুত প্রাণী ভাবত, আর এখন তার সাথে যোগ হয়েছে বোনের বেস্টি। সে তো আরও এক কাঠি উপরে অদ্ভুত। শ্রেয়া আজ এসেছে ভাইয়ের অফিসে।
নিজের অফিস থেকে আজ ছুটি নিয়েছে সে, আজ যাবে না। ভাইয়ের অফিসে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, একটা বড় ডিল আছে, প্রেজেন্টেশন রেডি করেছে ও আর ওর ভাইয়া মিলে। যদিও সবসময় অফিস কর্মীদের যে যার কাজ ভাগ করে দেয়, তবে ক্ষেত্র বিশেষে মানে বড় বড় ডিলের ক্ষেত্রে শ্রেয়াস আর শ্রেয়া মিলেই বেশিরভাগ দিক সামলায়। শ্রেয়ার ডিজাইনিং সেন্স অনেক ভালো, হবেই না কেন? কার মেয়ে দেখতে হবে না? যাই হোক, শ্রেয়ার আজকে গেট আপ চেঞ্জ, একদম নতুন রূপে এসেছে সে, যে কেউ দেখলে তার ফ্যাশন সেন্সের প্রশংসা করতে বাধ্য। ব্ল্যাক কালারের বুট, কাট টাইপ প্যান্ট পরেছে সে, গায়ে জড়িয়েছে একটা সাদা রঙের নর্মাল স্লিভলেস ক্রপ টপ, আর তার উপরে চাপিয়েছে একটা ব্ল্যাক কালারের শর্ট কোট। কালো কুচকুচে চুলগুলো খানিকটা উঁচু করে ঝুটি করেছে, লুক পুরোই চেঞ্জ। এই শ্রেয়ার সাথে যেন আগের শ্রেয়ার কোনো মিল নেই। ড্রেস আপ চেঞ্জের সাথে সাথে যেন শ্রেয়ার ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে। আজকে প্রেজেন্টেশন সে দিবে, ভাইয়াকে দিতে বলেছিল, কিন্তু এই প্রজেক্টে শ্রেয়ার অবদান বেশি, তাই শ্রেয়াস নিজে শ্রেয়াকে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারে জোর করেছে। আজকে প্রজেক্টের মেইন ডিজাইনগুলো শ্রেয়া করেছে। যদি ক্লায়েন্টদের পছন্দ হয়ে যায় তবে ডিল ফাইনাল, আর আর্টিকেলও বের হবে এই নিয়ে। এতে শ্রেয়ার কেরিয়ারও খানিকটা উন্নতি হবে। তবে আশ্চর্যের একটা ব্যাপার কি জানেন? শ্রেয়া মুখে কালো মাস্ক চাপিয়ে এসেছে, শ্রেয়াসও তাই। ইভেন একটা কথা হাস্যকর হলেও সত্য যে তরুণ বিজনেস আইকন শ্রেয়াসের ফেস এখনও কেউ দেখেনি, মূলত সে দেখায়নি। এই নিয়ে গসিপ হয়, তবে শ্রেয়াস আশ্বস্ত করেছে সে সবাইকে নিজের ফেস দেখাবে, তবে এখনই নয়, সময় হলে। এই নিয়ে সবার কৌতূহলেরও শেষ নেই। গুড জব মিস শ্রেয়া। মিস্টার শ্রেয়াস, আয়োর সিস্টার ইজ রিয়েলি অ্যামেজিং, ওনার ফ্যাশন সেন্স অনেক ইউনিক। আমরা ডিল ফাইনাল করছি মিস্টার। ক্লায়েন্টরা ওদের সাথে হ্যান্ডশেক করলো। শ্রেয়ার প্রেজেন্টেশনের ধরন আর ওর করা ডিজাইন দেখে ক্লায়েন্টরা অনেক খুশি হয়েছে। শ্রেয়াসও খুশি বোনের সফলতায়। ক্লায়েন্টরা চলে যেতে শ্রেয়াস ও শ্রেয়াসের কেবিনে গেল। শ্রেয়াসের কেবিনটায় চারদিকে কাচের মোটা থাই গ্লাস, ভেতর থেকে আর বাইরে থেকে সব দেখা যায়। তাই শ্রেয়াস প্রথমে রুমের চারিদিকে থাকা পর্দাগুলো টেনে দিল, এতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা যাবে না। শ্রেয়াও একটু স্বস্তি বোধ করলো। দুজনেই মুখ থেকে মাস্ক সরালো। শ্রেয়াস নিজের চেয়ারে গাটা এলিয়ে দিয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম তুই পারবি। শ্রেয়া ভাবল ভাইয়া তাকে কতটা বিশ্বাস ভরসা করে। এই প্রথমবার ও প্রেজেন্টেশন দিল, তাও কত বড় বড় কোম্পানির ক্লায়েন্টদের সামনে। ওর তো সাহসই ছিল না, ভাইয়ের কথাই দিল। যদি উল্টো পাল্টা কিছু হতো তাহলে তো ভাইয়ার রেপুটেশন খারাপ হতো। শ্রেয়া বলল, উফ ভাইয়া, এত বিশ্বাস করো কেন আমায়? যদি কোনো ভুল করে ফেলতাম? মনের কথায় শ্রেয়াস হাসে। ভুল? আর তার বোন? হ্যাঁ, তার বোন বাইরের জগতের সাথে ঠিকঠাক মিশতে পারে না, ইন্ট্রোভার্ট সে। তবে এটা তার কর্মক্ষেত্র, আর সবচেয়ে বড় কথা এতে তার ভাইয়ের মান সম্মান জড়িত। তাই শ্রেয়ার ভুল করার কোনো প্রশ্নই ওঠে না। শ্রেয়া শেষে উত্তর দিল, নিজের হাতে তো তোকে গড়েছি আমি, সো নিজের গড়ার প্রতি আমার বিশ্বাস ভরসা দুটোই আছে। শ্রেয়া ভাইয়ের কাছে গেল, গিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ ভাইয়া। শ্রেয়াস নিজের হাসিটা একটু চড়া করে বলল, পাগলি একটা, তোর এই সাকসেস তো তাহলে সেলিব্রেট করতে হয়। চল আজকে তোকে নিয়ে বাইরে কোথাও সেলিব্রেশন করে আসি। শ্রেয়া ভাইয়ের কাছ থেকে সরে এসে সামনের চেয়ারটাতে বসলো, তারপর বলল, একেই তো এরকম পোশাকে আছি, আর প্রজেক্ট যেহেতু সাকসেসফুল, তাহলে নিশ্চিত আর্টিকেল বের হবে। তখন আমাদের আজকের ক্লায়েন্টদের সাথে তোলা ছবিগুলো বের হবে। এখন আমাদের বাইরে একসাথে দেখলে গসিপের পরিমাণ আরও বাড়বে, সেটা আমি চাই না। বাসায় চলো, আজকে আমরা বাসায় 3 জন মিলে সেলিব্রেট করব। মামনিকে ফোন করে বলে দাও সব অ্যারেঞ্জমেন্ট করে রাখতে। শ্রেয়াস ভাবলো মনের কথা ফেলে দেওয়ার মতো নয়, ঠিকই বলেছে। অহর্ণেশ উদাস ভঙ্গিতে বসে আছে। তার কেবিন থেকে শ্রেয়ার বসার জায়গাটা দেখা যায়। আজকে সেটা ফাঁকা পড়ে আছে। সে জানে না কেন। ভার্সিটি শেষ করেই তো চলে আসার কথা। প্রতিদিন তো 12:30 থেকে 1টার মধ্যে চলে আস। আজকে এত লেট করছে কেন শ্রেয়া? 3টা প্রায় বেজে গেল, এখনো এলো না। এমনিতে একা যাতায়াত করে মেয়েটা, আবার এখন যা দিনকাল, রাস্তাঘাটে বিপদ আপদের শেষ নেই। মেয়েটা আবার কোনো বিপদে পড়লো না তো? আগে এত নেগেটিভ ভাবছে কেন সে? হতেই পারে ভার্সিটিতে কোনো কাজ আছে। সবাই তো আর তার মতো না। গেস্ট লেকচারার হিসেবে জয়েন করায় বেশি একটা ক্লাস করাতে হয় না অহর্নিশের। আবার প্রতিদিন ক্লাস করানো থাকে না তার।
যেমন আজকে নেই বিধায় ভার্সিটিতেও যেতে হয়নি। শ্রেয়ার কথা ভাবতেই মনে পড়ে আরুর কথা। আরও তো ওর সাথেই পড়ে। আরুকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করলেই হয়। হতে পারে ভার্সিটিতে কোনো কাজে আটকে গেছে। যাই হোক, ফোন লাগানো যাক আগে। মুঠো ফোনটাতে আরুর নাম্বার বের করে কল দিল। আরও ভার্সিটি থেকে এসে একটু শুয়েছিল। হঠাৎ করে নিজের ফোনটা কর্কশ ধ্বনিতে বেজে উঠতে বিরক্ত হলো সে। ফোনটা হাতে নিয়ে দেখলো ভাইয়া ফোন করেছে। ওকে আবার কি প্রয়োজন? ফোন দিচ্ছে কেন? ফোনটা রিসিভ করে বিরক্তিকর স্বরে বলল, ভার্সিটি থেকে এসে একটু শুয়েছি, ফোন দিচ্ছিস কেন? একটু রেস্টও নিতে দিবি না? অহর্নিশ ভাবলো ভার্সিটি থেকে বাসায় চলে গেছে। তাহলে শ্রেয়া এখনো এলো না কেন? ও আরুকে প্রশ্ন করলো। ভার্সিটি থেকে চলে এসেছিস মানে? আরু ভাবে ভার্সিটি থেকে আসবে না কেন? এই ভর দুপুরবেলা ভাইয়ের মাথায় আবার কি ভর করলো? উল্টা পাল্টা বলছে কেন? আরু কিছুটা চিৎকার করে বলল, একেই তো আমার কাল ঘুমটা ভাঙিয়েছিস, আর এখন আবার জিজ্ঞেস করছিস ভার্সিটি থেকে চলে এসেছি কেন? তা আমি কি ভার্সিটিতে নিজের সংসার খুলে বসেছি যে সেখানে সারাদিন থাকবো? আহ, রাগ করছিস কেন? কখন এসেছিস সেটাই জিজ্ঞেস করছি। প্রতিদিন যে টাইমে আসি সেই টাইমে এসেছি। এই নিয়ে ধর 1টার দিকে। কেন, কি হয়েছে বল? অহর্নিশ এবার একটু ইতস্তত বোধ করলো। হতে পারে শ্রেয়া অসুস্থ বা ভার্সিটি থেকে ভালো লাগছিল না বিধায় চলে গেছে। কিন্তু আমাদের সমাজের দিক বিবেচনা করলে খারাপ বিষয়গুলোই আগে মাথায় আসে। এই যেমন রাস্তাঘাটে বিপদ হলো নাকি, কেউ কিডন্যাপ করলো নাকি, এইসব আর কি। এখন যদি সংকোচ বোধ করে অহর্নিশ আরুকে শ্রেয়ার কথা জিজ্ঞেস না করে, তাহলে সেটা বোকামি বই কিছুই হবে না। তাই অহর্নিশ জিজ্ঞেস করলো, শ্রেয়া কি আজ ভার্সিটিতে গিয়েছিল? না মানে এখনো অফিসে এলো না? ওর কোনো সমস্যা হয়নি তো আবার? আরও এতক্ষণ ঘুমু ঘুমু ভাব নিয়ে অহর্নিশের সাথে কথা বলছিল। শ্রেয়ার কথা শুনে ও সব ঘুম জানালা দিয়ে দৌড়ে পালালো। ও চঞ্চল কণ্ঠে বলে উঠল, ভালো কথা মনে করিয়েছিস তো। আসলে শ্রেয়া আজকে ভার্সিটিতে আসেনি। আমি তোকে ফোন করে জিজ্ঞেস করতে চেয়েছিলাম শ্রেয়া অফিসে গিয়েছে কিনা, কিন্তু ভুলে গেছি। ওকে অনেকবার ফোন করেছি, তবে ও তো কল রিসিভই করলো না। কি বলিস? আমি তো ভাবলাম ভার্সিটিতে কাজ আছে বিধায় এখনো আসেনি। ওর আবার বিপদ আপদ হলো না তো? এসব কি বলিস ভাইয়া? অফিসের অন্য কারোর থেকে খোঁজ নিয়ে দেখ আগে। অহর্নিশ তো এটা ভেবে দেখেনি আগে। সত্যি তো, অফিসে আগে খোঁজ খবর নিয়ে দেখুক, তারপর না হয় কোনো স্টেপ নেওয়া যাবে। অহর্নিশ ফোনটা রেখে দিল। তারপর অফিসের টেলিফোন দিয়ে একজন পিয়নকে ডেকে পাঠালো। একজন স্টাফ আসতেই অহর্নিশ জিজ্ঞেস করলো, মিস শ্রেয়াকে আজকে তো অফিসে দেখতে পাচ্ছি না, উনি আজকে আসেননি কেন? স্যার, উনি তো আজকে ছুটি নিয়েছেন, ওনার নাকি আজকে খুবই জরুরি কাজ আছে। অহর্নিশ অবাক হলো। ও একজন অফিস ওয়ার্কার ছুটি নিয়েছে, অথচ ও জানে না এটা কোনো কথা। সে অফিসের সিইও, তাকে না জানিয়ে ছুটি কিভাবে নেয়? ও বলল, ছুটি নিল আর আমি জানলাম না? ছুটি তাহলে কার কাছ থেকে নিল? পিয়নটা এবার বলল, স্যার, উনি তো আগে ছুটি নিয়েছিলেন না, ছুটির সব দরখাস্ত তো সবাই আমার কাছেই দেয়, তারপর আমি এমডি স্যার বা আপনাকে সেটা দেই। শ্রেয়া ম্যাডাম ফোন করে আমাকে বললেন তার আর্জেন্ট ছুটি দরকার, তাই আমি তাকে পরামর্শ দিই এমডি মানে আপনার বাবা বা আপনাকে ফোন করে যেন বলে। উনি হয়তো এমডি সাহেবের কাছ থেকে ছুটি নিয়েছেন। অহর্নিশ কিছু একটা ভেবে বলল, ও আচ্ছা, এরপর যদি ওনার কোনো সমস্যা হয় তাহলে তাকে আমাকে জানাতে বলবেন। আপনি এখন আসতে পারেন। পিয়নটিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেল। অহর্নিশ এবার আরুর ফোনে কল দিল। হ্যাঁ ভাইয়া, শ্রেয়ার কোনো খোঁজ পেলি? ও ঠিক আছে তো? ঠিক আছে কিনা জানি না, তবে আজকে অফিস থেকে ছুটি নিয়েছে সে। ও আচ্ছা। আরও যেন একটু চিন্তামুক্ত হলো। হয়তো শ্রেয়ার কোনো দরকার আছে আজকে, কিন্তু ও ফোন কেন ধরছে না? বাড়িতে কারোর কিছু হয়েছে নাকি? নাকি আজকে কোনো বিশেষ দিন বা বাড়িতে অনুষ্ঠান আছে? যা হওয়ার হোক, কালকে ওর থেকে জেনে নেওয়া যাবে। শ্রেয়া আর শ্রেয়াস আজকে দ্রুতই বাসায় ফিরলো। বাসার কলিং বেল চাপতেই মমতা এসে ওদের দরজাটা খুলে দিল। ছেলে মেয়ে দুটোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল। শ্রেয়া ভেতরে প্রবেশ করে মমতাকে আগে জড়িয়ে ধরলো। সে দেখেছে কালকে রাতে শ্রেয়া কতটা টেনশনে ছিল। শ্রেয়াস যখন তাকে ফোন করে রান্না বান্নার জন্য সব গোছগাছ করতে বলল যে তারা এসে আজকে রাঁধবে, তখনই সে বুঝে গেছে যা হয়েছে সব ভালোই হয়েছে। উনি শ্রেয়ার মাথায় আদর দিতে দিতে বলল, আমিও জানতাম তুই পারবি,
আমার শ্রেয়া পারবে না এটা হয় নাকি? সে একাই 100। লাভ ইউ মামুনি। আমাকে বিশ্বাস করার জন্য এত থ্যাঙ্কস তোমাকে। লাভ ইউ টু সোনা। শ্রেয়া সেবার গলা খাকারি দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।